Start, we have already discussed the structure of paragraph, then the types of paragraph. Can you remember? আমরা types of paragraph পড়েছিলাম, descriptive, narrative, and expository and argumentative. If you just recall, then you can also understand. And I have also shared the materials with you from on WhatsApp, right? So WhatsApp এ যারা এখন অ্যাড হন নাই, মানে যারা নতুন আসছেন তারা একটু কষ্ট করে অ্যাড হবেন, so that you can get the materials. Okay, so today we are going to actually discuss or find out what are the qualities of a good paragraph. Okay, so before, I know you can write paragraph, but obviously we need to know the differences between bad and good paragraph. দেখছো শাড়ির মতো হচ্ছে। Okay, so আমরা good paragraph এর কোয়ালিটিটা পড়বো, so that we can also structure a good paragraph. আমরা যদি কোয়ালিটিটা সম্পর্কে জানি, then eventually it will be easy for you to write a very standard type of paragraph. Okay, so let's get to see. So as you can see, a good paragraph is like a miniature essay. Miniature means mini size. আমরা তো এসে আমরা লিখেছি, এসের একটা মিনি সাইজ হচ্ছে বেসিক্যালি প্যারাগ্রাফ. Whenever you kind of read a particular essay-তে দেখবেন already 3-4টা বা 5টা প্যারাগ্রাফ থাকে. So each and every paragraph actually shares only one idea. আমি যখন আপনাদের রিডিং প্র্যাকটিস করাবো, আমরা লাস্ট ক্লাসেও তো রিডিং প্র্যাকটিস করেছি, তখনও দেখা গেছে যে দেখবেন যে প্রত্যেকটা ছোট ছোট প্যারাগ্রাফের আগে একটা আইডিয়া শেয়ার থাকে, একটা টপিক সেন্টেন্স থাকে. সো তার মানে কি, একটা বড় একটা ব্রডার একটা টপিকের আন্ডারে আপনি অনেক কিছু ডিসকাস করছেন থ্রু আউট ইউজিং দ্য প্যারাগ্রাফস ইনটু অ্যান এসে, রাইট? But when you are writing a very small paragraph, it's actually a part of an essay. It might be a part of an essay. Okay, so basically আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা কি থাকবে, একটা হচ্ছে ক্লিয়ার বিগিনিং, মানে একদম যে ফার্স্ট টপিক সেন্টেন্সে দ্যাট শুড বি মাচ ক্লিয়ার অ্যান্ড স্পেসিফাইড, সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইজ গোয়িং টু বি রিটেন. ওকে, দেন ইট শুড হ্যাভ সাম মিডল, দ্যাট মিনস দ্য বডি পার্ট. It should be also syncing with the main topic sentence. Syncing মানে হচ্ছে সিঙ্কিং মানে হচ্ছে টপিক সেন্টেন্স, মানে আপনার ফার্স্ট লাইনের সাথে আপনার বডির যে পার্টগুলো আছে, মানে আপনার যে মিডল যে পার্টটা, সেই পার্টের সবগুলোর সাথে কানেকশন থাকতে হবে. এখন ফর এক্সাম্পল, ইউ আর রাইটিং অ্যাবাউট your favorite flower, but in the body part you are writing about all kinds of flowers of the world. That means it does not actually connect with the first sentence or topic sentence. আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ফেভারিট ফ্লাওয়ার নিয়ে লিখতে, বাট আপনি যখন লেটার ইউ কাইন্ড অফ ডিটেইলড দ্য ইনফরমেশন, ইউ আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট অল দি ফ্লাওয়ার্স অফ দি ওয়ার্ল্ড. দ্যাট মিনস ইউ আর নট ফোকাসড. Your topic is not focused. Your topic does not have any connection with the topic sentence. Okay, so and also it should have an ending. Most of the time আমরা কি করি, we tend to leave the conclusion part due to lack of time or due to just lack of consciousness or due to just insincerity. মানে কি, আমরা মনে করি যে দরকার কি, আমি তো লিখছি, আমার মেইন পার্টটা আমার লেখাই হয়ে গেছে, ইন্ট্রোডাকশন লিখছি, তারপর এটার ডেসক্রিপশন দিয়েছি, এক্সপ্লেনেশন দিয়েছি, দ্যাটস ইট, বাট ইউ আর নট এন্ডিং উইথ দ্য প্যারাগ্রাফ. এখন আমরা বলি না সব ভালো যার শেষ ভালো তার. সো আপনি যখন এন্ডিংটা দিচ্ছেন না, তখন আসলে আলটিমেটলি ইট সিমস ইনকমপ্লিট, টোটালি ইনকমপ্লিট মনে হয়, যে মনে হচ্ছে যে সামথিং ইজ দেয়ার. ইউ হ্যাভ টু রিস্টেট. আমরা এন্ডিং পার্টে কী করি, আমি ওই দিন টাইপস অফ প্যারাগ্রাফে বলেছি যে আমরা এন্ডিং পার্টে মোস্ট অফ দ্য টাইম আমরা রিস্টেটমেন্ট করি, আমরা আবার সামারাইজ করি what we have actually covered in whole paragraph. Okay, acha. So strong paragraphs combine focus and attention to detail to develop a single idea thoroughly, and they help the reader transition from one idea to the next. তার মানে কি, একটা স্ট্রং প্যারাগ্রাফে কী ফোকাস থাকে, মানে কী কম্বাইন হয়. One is focus, that means you need to be totally focused on to that particular topic or that particular one idea, and also you need to give the attention to detail. That means you need to elaborate that idea. Okay, sorry it's so you have to develop that single idea thoroughly, and you have to help the reader transition from one idea to the next.
তার মানে কি, যখন আমি একটা ব্রডার আইডিয়া নিয়ে ডিসকাস করছি তখন আমার আরও অনেক পয়েন্ট আসছে। ফর এক্সাম্পল আমি কিছু এক্সাম্পল দিচ্ছি বা কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি দিচ্ছি, তো সবগুলো আইডিয়ার সাথে আপনার একটা কানেকশন দেখাতে হবে। আপনি যখন টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাকশন লিখেছেন, সেখান থেকে আপনি যখন আমার বডি পার্টে যাবেন তখন আপনার একটা ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করে, একটা কানেক্টিং ওয়ার্ড ইউজ করে ইউ হ্যাভ টু হেল্প দ্য রিডার টু গো উইথ দ্য ফ্লো। আমরা অনেক সময় মনে করি না যে রিডিংয়ের সময় আমাদের ফ্লো থাকছে না। কেন থাকে না? ফ্লো থাকে না কেন বলেন? মানে পড়তেছি হঠাৎ করে মনে হচ্ছে যে উই লস্ট দ্য ফ্লো। হোয়াই ডাজ ইট হ্যাপেন? এনি আইডিয়া? নার্ভাস লাগে পড়ার সময় নার্ভাস লাগে। ওকে, কানেকশন থাকে না, or maybe we are not that much focused. এটা মোস্ট অফ দ্য টাইম হয় যে আমরা হয়তো বেশি ফোকাস থাকি না দেখে উই লুজ দ্য ফ্লো অফ দ্য রিডিং। বাট আবার অনেক সময় দেখা যায় খুব ব্যাড লেভেলের লেখা থাকে, ব্যাড রিটেন, মানে নট ওয়েল রিটেন। দেখা যায় একটা কাহিনীর সাথে আরেকটা কাহিনীর কোনো কানেকশনই নাই, কিন্তু জাস্ট ডেসক্রিপশন দিয়ে রাখছে। সো দ্যার ইজ নো কানেকশন বিটুইন দ্য হোল আইডিয়া। সো দ্যাটস ওয়াই উই সামটাইমস টেন্ড টু লুজ দ্য ফ্লো অফ রিডিং। ওকে, সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। যখনই আমরা যা লিখবো প্রত্যেকটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়ার কানেকশন থাকতে হবে। এটা কোনো সিমিলার কানেকশনও থাকতে পারে, এটার কোনো কন্ট্রাস্ট কানেকশনও থাকতে পারে, বা ইফ ইউ আর প্রোভাইডিং এন এক্সাম্পল ইউ হ্যাভ টু সে দ্যাট ফর ইনস্ট্যান্স অর ফর এক্সাম্পল অর সামথিং লাইক দ্যাট। Or if you just run into the conclusion, then you have to say that in the end, to conclude, in conclusion, এই টাইপের কিছু লিঙ্কিং ওয়ার্ড আমাদের শিখতে হবে so that we can write the good paragraph. Okay, so আমরা আস্তে আস্তে শিখব। এখন আমরা ওইটাই ডিসকাস করি, দ্যাট ইজ qualities of a good paragraph. You have to understand about unity. Unity মানে কি? Singleness or oneness. Can you see it? দেখা যায়? Is it clear? Oh, sorry. Okay, so singleness or oneness of purpose. That means you must have a purpose to write a particular paragraph, right? Paragraph obviously topic থাকে. It can be traffic jam, it can be a favorite flower, it can be your university, it can be about your friend, it can be about your favorite personality. So many topics actually. I mean, a plethora of topics you will find. So, যখন এই যে টপিকটা পাচ্ছেন, what you are supposed to do? You have to be focused. You have to be actually focused in that way that it should be in one idea. But ওই ওয়ান আইডিয়াটাকে আমরা কী করছি, আরও অনেক এক্সাম্পল দিয়ে হোক, এলাবোরেট করে হোক, আমরা সেটাকে লেংদেন করছি, ব্রডেন করছি। ঠিক আছে? সো অল দ্য ডিটেল সেন্টেন্সেস ক্লিয়ারলি পয়েন্ট টু অর সাপোর্ট দ্য টপিক সেন্টেন্স। আচ্ছা, ইউ নো অ্যাবাউট রোড ম্যাপ, রাইট? রোড ম্যাপ কখনো শুনেছেন? রোড ম্যাপ, আচ্ছা, রোড ম্যাপ। এখন আপনাকে বলা হচ্ছে যে মানে এই জায়গা থেকে আপনার যেতে হবে কাকলিতে, ঠিক আছে? এখন কাকলি যাওয়ার জন্য মানে দ্য ইজিয়েস্ট ওয়ে টু জাস্ট গো টু স্ট্রেট ফ্রম টেকিং দ্য লেফট সাইড, রাইট? ওকে, সো তার মানে কি আপনার ডিরেকশনটা এইটাই। কিন্তু অনেক পাবলিক আছে যারা আবার এই ভিতর থেকে এভাবে ঘুরে ঘুরে যাবে, রাইট? বা আবার অনেকে আছে ওই মহাখালী দিয়ে আবার আসতে পারে। সো দ্যার আর সো মেনি ওয়েজ টু রিচ দ্যাট পার্টিকুলার প্লেস। ঠিক আছে? কি আসলো? ওকে, সো এখন আপনি যখনই আপনার ফোকাসটা ঠিক রাখবেন যে না, আই হ্যাভ টু রিচ কাকলি, সো কাকলির যদি আমি রিচ করতে গেলে আমার অবশ্যই ওই দিকের ওই বনানী 11-র কথাও আমি বলবো না, বা আর ওইদিকে সেই গুলশান 2 বা নতুন বাজারের কথাও বলবো না। সো যখন আপনি একটা কাকলিতে পৌঁছার জন্য আপনি গুলশান 2, নতুন বাজার সব কিছু ডেসক্রাইব করছেন, দ্যাট ডাজ নট রিফ্লেক্ট অন দ্যাট পার্টিকুলার টপিক। সাপোজ আপনার প্যারাগ্রাফের টপিকে আসলো হাউ টু রিচ কাকলি ফ্রম ইউনিভার্সিটি অফ স্কলার্স, ভেরি স্পেসিফিক টপিক বাই দ্য ওয়ে, হ্যাঁ, যে ইউনিভার্সিটি স্কলার্স থেকে কীভাবে আপনি কাকলি যাবেন। সো এটাতে আপনি যদি 101টা রাস্তা ঘুরে ঘুরে তারপরে যান, তার মানে কি আপনার ইউ ডোন্ট হ্যাভ আ প্রপার রোড ম্যাপ, ইউ ডোন্ট হ্যাভ আ প্রপার গাইডলাইন, অ্যান্ড ইউর টোটাল রাইটিং ইজ নট ফোকাসড। ঠিক আছে? সো এসে বলেন, প্যারাগ্রাফ বলেন, যাই হোক, ইটস কাইন্ড অফ আ রোড ম্যাপ। রোড ম্যাপ কেমন? আপনি আপনার রিডারকে একটা রোড ম্যাপ দেখাচ্ছেন। রোড ম্যাপ মানে আমি বলছি না যে ডিরেকশনই করতে হবে, আপনি যে কোনো একটা টপিক নিয়ে লিখছেন, কিন্তু সেটার মধ্যে আপনি এত সুন্দর করে গাইডলাইনের মাধ্যমে সুন্দর ডেসক্রিপশন দিচ্ছেন বা ন্যারেশন দিচ্ছেন যে আপনার রিডার সেই টপিকটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাবে। ঠিক আছে? যেমন আজকে আমি একটু আগে একটা আর্টিকেল পড়লাম প্রথম আলোতে, যে 5টি অজানা অভ্যাসের কারণে আমাদের সময় নষ্ট হয়,
যে 5টি, তার মানে আমি যখন এই হেডলাইনটা দেখেছি আমার মাথায় আসছে যে আমি 5টা কোনো উপায় দেখব যেটার মাধ্যমে আমাদের সময়গুলো নষ্ট হচ্ছে। ঢুকে দেখি যে প্রথমেই মিথিলা সৃজিতের কাহিনী বললো, ওকে ফাইন। সো অ্যান্ড বলার পরে আমি ভাবলাম যে হতে পারে ইটস এ কাইন্ড অফ এ ব্যাকগ্রাউন্ড স্টোরি, অনেক সময় ব্যাকগ্রাউন্ড স্টোরি দিই যেটা থেকে আনা। মিথিলার একটা কোটেশন ছিল যে আমি আসলে অনেক ধরনের কাজে ব্যস্ত থাকি, সেজন্য আমি সময় দিতে পারি না সোশ্যাল মিডিয়া বা সামথিং কিছু একটা, বা আমার অনেক কাজে ব্যস্ত থাকে, সো আমার সময় নষ্ট হওয়ার কোনো সময় নাই আসলে। অনেক মানে এতই কাজ করে যে তার সময় নষ্ট করার সময় নেই। গুড পয়েন্ট। এরপরে তো আসা উচিত তার 5টি কারণ কি কি, এখন 5টা আর খুঁজেই পেলাম না আমি পুরাটা আর্টিকেল জুড়ে। সো তার মানে কি, ইটস এ ভেরি ব্যাডলি রিটেন। হ্যাঁ, তার মানে আমার রিডার অ্যাজ এ রিডার আমার ফোকাস ছিল যে আই এম গোয়িং টু ফাইন্ড আউট দ্য 5 ওয়েজ হাউ টু নট লুজিং দ্য ওয়েস্টিং দ্য টাইম, বাট দেন এগেন আই ডিডন্ট ফাইন্ড এনি 5 ক্লুজ। শুধু 2টা লিখছে যে কি জানি সকালে উঠে আপনি 10-12 ঘন্টা যদি কাজ করেন তাহলে এইভাবে ভেঙে ভেঙে কাজ করেন, এই শেষ। না, ভূত আসছে মনে হয়। ওকে, সো তার মানে কি, আমার মেন কথা হচ্ছে ওনার লেখাটাতে ফোকাস ছিল না, ওনার লেখাটাতে ওনার পারপাসটা ঠিক ছিল না। উনি যে পারপাসে লিখেছেন, সবুজ আসছিল না একটু আগে, তুমি কি একটু আগে আসছিলা? গুড না, এটা হলে মার খেতে আমাকে নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। ওটা তো আর, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে মনে করে দিও, পরে আমি আবার ভুলে যেতে পারি। ঠিক আছে, নামগুলো লিখে ফেলেন। ওকে, সো তার মানে কি, আপনার একটা সিঙ্গেল আইডিয়াটাই আপনি থ্রু আউট দি এসে বা থ্রু আউট দি আর্টিকেল ইউ হ্যাভ টু ন্যারেট ইট, ইউ হ্যাভ টু এলাবোরেট ইট। এখন আমি ওই আর্টিকেলটা দেখে আমার কাছে মনে হচ্ছে ইটস ব্যাডলি রিটেন। কেন? কারণ আমার অ্যাজ এ রিডার আমার কোনো ফোকাসই থাকে নাই, বা অ্যাজ এ রিডার আমি এটার থেকে কোনো আইডিয়া আমি ক্যাপচার করতে পারি না। সো তার মানে কি, রাইটিংটা ভালো হয় নাই। ঠিক আছে, সো তার মানে কি আপনাদের টাইটেলটা ওইভাবে লেখা উচিত যাতে ফোকাসটা ওই রকমই থাকে, উইচ দ্য টাইটেল শুড রিফ্লেক্ট অন ইউর হোল প্যারাগ্রাফ অর হোল এসে। টাইটেল একটা লিখছেন আরেক কন্টেন্টে, তাহলে কিন্তু হবে না, তাহলে রিডাররা আস্তে আস্তে সেই রিডিংয়ের হ্যাবিট বলেন বা রিডিংয়ের প্রতি যে কিউরিওসিটি বলেন সেটা হারিয়ে ফেলবে। ঠিক আছে, সেকেন্ড ওয়ান, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেনোমেনন অফ রাইটিং, এনি কাইন্ড অফ রাইটিং। আপনি জীবনে যদি 2টা লাইনও লিখেন সেটার মধ্যে আপনার একটা কোহেরেন্স থাকা উচিত। কেন? কারণ কোহেরেন্স মানে হচ্ছে কানেকশন, কোহেরেন্স মানে হচ্ছে জয়েনিং দ্য আইডিয়াস, লিঙ্কিং দ্য আইডিয়াস, লিঙ্কিং নট লাইক লিঙ্কিং ওয়ার্ডস। ঠিক আছে, আমরা ছোটোবেলায় যেভাবে শিখে আসছি কীরকম অ্যান্ড বাট অর এগুলো দিয়ে মোরলেস আমরা কনজাংশন ইউজ করে রাইটিং করেছি, বাট আলটিমেটলি দেয়ার আর সো মেনি অর প্ল্যাথোরা অফ লিঙ্কিং ওয়ার্ডস উইচ ইউ নিড টু নো অ্যান্ড ইউ নিড টু নো হাউ টু অ্যাপ্লাই ইন টু দিস রাইটিং। ওকে, তার মানে আমার ওইগুলো অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেগুলো শিখতে হবে, তাহলে আপনার একটা রাইটিং কোহ্যারেন্ট হবে, ভ্যালিডেশন বাড়বে, অথেন্টিসিটি বাড়বে। ঠিক আছে, সো হাউ ক্যান উই ডু দিস? So coherence can be achieved through the use of a natural or easily recognized order. তার মানে কি, everything should be prepared in terms of order. Order মানে কি, first one হচ্ছে time order. Suppose you are describing about the fact that you are going to you have gone to the a particular historical place, কোনো একটা হিস্টোরিক্যাল প্লেসে গেলেন, তো সেটা কীভাবে গেলেন, কখন গেলেন। সো তার মানে কি, আপনার টাইম টু টাইম আপনি ক্রোনোলজিক্যালি লিখলেন যে ফ্রম দিস হেয়ার মাই জার্নি হ্যাজ বিগান or something like that, and towards the end of the journey you have done this and that. সো তার মানে কি, প্রত্যেকটা জায়গায় আপনার টাইমের লিঙ্ক আপ করা হচ্ছে, when or any particular date or any particular time. So these are the things. ঠিক আছে, so when you are arranging details or sentences as they happen according to time, usually used in writing narratives. সাধারণত ন্যারেটিভ প্যারাগ্রাফে বা ন্যারেটিভ টাইপ অফ রাইটিংয়ে আমরা এই ধরনের টাইম অর্ডার ইউজ করি। ন্যারেটিভ মানে কি মনে আছে? যারা ক্লাস করছেন তারা বলেন। ওইটা হচ্ছে ডেসক্রিপটিভ, আলোচনা করছে, ডেসক্রাইব করছে। ন্যারেটিভটা কি বলেন তো?
obviously every paragraph should have a start, beginning, middle, but it should actually maintain the sequence. Yes, story, fiction, story. সাধারণত আমরা যখন টাইম অর্ডার ইউজ করি এটা সাধারণত ন্যারেটিভ রাইটিংয়ে বেশি ইউজ করি। যেমন ইউ আর টেলিং আ স্টোরি, স্টোরি বললেই তো আমরা সময় অবশ্যই উল্লেখ করব, তাই না? আমাদের ছোটোবেলা আমাদের দাদা দাদিরা যে গল্প বলবো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং অ্যান্ড কুইন, সেই যে ওয়ান্স আপন এ টাইম এটাও তো একটা টাইম অর্ডারের মধ্যে পড়ছে, তার মানে কি একটা সময় উল্লেখ করছে। হ্যাঁ, বা যে কোনো এখন আপনি প্রতিদিন অন ডেইলি বেসিস আপনি যে গল্পগুলো শেয়ার করেন সেখানেও দেখবেন আপনি কিন্তু সময় উল্লেখ করছেন। একটু জাস্ট নোটিস করবেন যে একজন যখন আপনাকে তার কোনো ডেইলি ইভেন্ট বা তার কোনো পার্টিকুলার ইভেন্ট সে শেয়ার করছে, দেখবেন সে একটা সময় উল্লেখ করছে, সময়, ইট মাইট বি সেভারাল টাইমস, ঠিক আছে? সো তার মানে কি আপনি যখন ন্যারেটিভ বা স্টোরি বলছেন, ওয়েন ইউ আর টেলিং আ স্টোরি ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং দ্য টাইম অর্ডার। First you have done this, second this, third this, last this, finally something like that, or at this time it started, then at that time it has finished, এরকম হয় না? সো সামথিং লাইক দ্যাট। সো সাধারণত আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারে যখন মেনটেন করতে যাই তখন আমরা টাইম অর্ডার মেনটেন করি, হুইচ ইজ মোস্টলি ইউজড ইন রাইটিং ন্যারেটিভস। সেকেন্ড ওয়ান ইজ স্পেস অর ডিরেকশন অর্ডার, অ্যারেঞ্জিং এভিডেন্স ইন রিলেশন টু স্পেস, ডিরেকশন অর লোকেশন। এটাও আমরা মোস্ট অফ দ্য টাইম ন্যারেটিভেও ইউজ করি। ন্যারেটিভে আপনি যখন গল্প বলেন তখন অবশ্যই একটা প্লেসের কথা বলেন, যে দিস এ পার্টিকুলার প্লেস, দিস হ্যাজ হ্যাপেন্ড, তাই না? বা আপনি যদি বলেন যে আজকে আপনি অ্যাডমিশন নিয়েছেন ফর এক্সাম্পল, সো কোথায় অ্যাডমিশন নিয়েছেন সেটাও একটা লোকেশন, এটা কোথায় অবস্থিত। সো এভরিথিং ইজ অ্যাকচুয়ালি লাইক লিঙ্কিং টু দ্য প্লেস অর স্পেস অর ডিরেকশন। দেন ইম্পর্টেন্স অর্ডার, ইম্পর্টেন্স অর্ডার মানে কি বলেন তো? ইম্পর্টেন্স অর্ডার, চোখে কি দেখতে সমস্যা হচ্ছে? চশমা ঠিক, চোখ ঠিক আছে নাকি চশমা পড়তে হবে, নাকি ঘুম পাচ্ছে? বলেন, সমস্যা হচ্ছে তো সামনে আসেন। দেয়ার আর লাইক সেভারাল সিটস, হ্যাঁ এমটি, চলে গেছে টিভি। ওকে, সো ইম্পর্টেন্স অর্ডার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স, অ্যাকর্ডিং টু দ্য এমফ্যাসিস। আপনি যখন কথা বলেন দেখবেন যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবার আগে সেটা বলেন, দেন লেস ইম্পর্টেন্ট, দেন লেস ইম্পর্টেন্ট, দেন দ্য লিস্ট ইম্পর্টেন্ট। আমরা মোস্ট অফ দ্য টাইম যখন কথা বলি বা যে কোনো ধরনের যে কোনো জায়গায় রাইটিং করি আমরা চেষ্টা করি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট এমফ্যাসাইজড টপিকটা আগে দিতে, শেয়ার করতে। যখনই শেয়ার করতে পারি না তখনই আমাদের একটু ম্যাচড আপ ফিল হয়, ঠিক আছে? সো আমরা যখনই কোনো ডিটেলস অ্যারেঞ্জ করি তখন আমরা ইন অর্ডার অফ ইম্পর্টেন্স অর এমফেসিস অনুযায়ী লিখি, তাই না? এটা কি রিলেট করা যায়? আচ্ছা, ওকে। লাস্ট ওয়ান, দ্যাট ইজ স্টেপ বাই স্টেপ। আমরা অনেক সময় স্টেপ বাই স্টেপ মানে প্রসিডিউরাল। এখন আমি যদি আপনাকে বলি যে হাউ টু মেক আ কাপ অফ টি, ছোটোবেলায় লিখছেন না এই প্যারাগ্রাফ? আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস টপিক, হাউ টু মেক আ কাপ অফ টি? সো বোরিং, ইজন্ট ইট? হ্যাঁ, আমি তো শুরু করতাম চুলা জ্বালানো থেকে, to be honest. So obviously how to make a cup of tea without lighting the fire of okay. So যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক সময় আমরা অনেক কাজ বা যে কোনো ধরনের রাইটিংয়ে স্টেপ থাকে। ফর এক্সাম্পল, ইফ ইউ আস্ক মি টু রাইট অ্যাবাউট হাউ টু মেক আ কাপ অফ টি, অবভিয়াসলি আমি প্রথমে বলবো না যে আমি আগে চা পাতি দিচ্ছি, আগে আমার পানি দিতে হবে, দ্যাট শুড বি বয়েলড, দেন ইউ পুট সাম টি লিভস, রাইট? সো তার মানে কি স্টেপ বাই স্টেপ। সো এটা তো খুবই কমন একটা টপিক। আমাদের ডেইলি লাইফে আমরা এমন অনেক কাজ করি যেগুলো স্টেপস মেনটেন করে, স্টেপ ওয়াইজ করতে হয়। যেমন আপনি যদি, আই ডোন্ট নো if I'm running out of example, like how to admit in this university, সেখানেও নিশ্চয়ই কোনো স্টেপ আছে, I don't know. So obviously you need to bring some documents, you need to show that or something like that. So all those things actually require some steps, so you have to maintain the steps. Okay, so transition wordগুলো একটু দেখি, আমি দেখাতে পারবো কিনা জানি না, বাট আমি অলরেডি কিন্তু এটা দিয়ে দিয়েছি, আপলোড করেছি, so you can find this out from the WhatsApp. সো ট্রানজিশনালে আমরা একটু দেখি, সেটা হচ্ছে ফর কন্টিনিউইং আ কমন লাইন অফ রিজনিং। যখন আমরা কোনো কিছু রিজন দিই বা কোনো কারণ হিসেবে ব্যাখ্যা করি তখন আমরা বলতে পারি যে কনসিকুয়েন্টলি, ক্লিয়ারলি, দেন, ফার্দারমোর, অ্যাডিশনালি অ্যান্ড
in addition, because, besides that, in the same way, also, in the light of. Do you know the difference between besides and beside? জানেন নাকি? ডিফারেন্স জানেন? প্রথমটা কি? পাশে। সেকেন্ড ওয়ান? এটা ছাড়াও। দ্যাট মিন্স ইউ আর অ্যাকচুয়ালি গোয়িং টু অ্যাড আ ডিফারেন্ট থিং। ঠিক আছে? যখন আপনি বিসাইডস ইউজ করছেন তখন আপনি ইনফরমেশন অ্যাড করছেন, আর বিসাইড মানে আপনি কারোর পাশে থাকতে পারে, কোনো একটা প্লেসের পাশে থাকতে পারে। ঠিক আছে? কাকেও করো, সরি বুঝো না, বলো, আমাকে দেখানো দরকার। ওকে, সো ও আচ্ছা, এটা দেখানোর জন্য এটা দুপুরের পরে মনে হয় ব্রেন কাজ করে না নাকি? ওকে, সো বিসাইডস, যখন আমি বিসাইডস ইউজ করছি তখন আমি আসলে একটা পার্টিকুলার ইনফরমেশনের পরে যদি আরেকটা ইনফরমেশন আমার অ্যাড করতে হয় তখন আমি এটা ইউজ করবো, বিসাইডস দ্যাট অর বিসাইডস দ্যাট পার্টিকুলার। ইন দ্য সেম ওয়ে মানে কি? একই রকমভাবে, সিমিলারলি। ঠিক আছে? দেন ইন দ্য লাইট অফ, এটার মানে কি? এটার উপরে প্রভাবিত, যেটা ইন দ্য লাইট অফ। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু রাইট দ্য ইম্পর্টেন্স অফ you have to write the effect of traffic jam in light of Dhaka city. ঢাকা সিটির উপর আলোকপাত করে আপনি ট্রাফিক জ্যাম নিয়ে ডিসক্রাইব করেন। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি একটার উপরে ডিপেন্ড করে বা একটার উপর ফোকাস করে আপনি আরেকটা জিনিস ডিসক্রাইব করছেন। ঠিক আছে? এনি প্রবলেম? আচ্ছা, ওকে। সো নেক্সট ওয়ান ইজ টু চেঞ্জ দ্য লাইন অফ রিজনিং। টু চেঞ্জ দ্য লাইন অফ রিজনিং মানে কি? সবসময় আমরা কিন্তু সিমিলার ইনফরমেশন শেয়ার করি না। সামটাইমস উই নিড টু মেক সাম কন্ট্রাস্ট আইডিয়াস, ইউ নিড টু গিভ সাম কন্ট্রাস্ট আইডিয়াস. For example, if I say that traffic jam is really very harmful for time management and so many things, etc. দুই তিনটা আইডিয়া শেয়ার করলাম according to the effect of traffic jam. But however, আমি চাচ্ছি যে during traffic jam I can read some books, I can listen to some podcast which would help me to improve English or my knowledge. তার মানে কি? আমি পুরো একটা ডিফারেন্ট আইডিয়া যখন শেয়ার করছি, so you can use this in contrast or however, on the other hand, but, yet, nevertheless, nonetheless ইউজ করতে পারেন, nonetheless, then on the contrary. সো তার মানে কি? যখন আপনি কোনো কন্ট্রাস্ট বা একদম অপোজিট কোনো আইডিয়া শেয়ার করতে চাচ্ছেন তখন আপনি এই ট্রানজিশন ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। তার মানে এই না যে একসাথে however on the other hand লিখবেন না, you have to change the variation of course. হ্যাঁ, যেমন আমার আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার বা তোমাদের মতো সময় যখন ছিলাম তখন এই এক্সামে লাস্টে যখন কনক্লুশন আসতো, অল দ্য টাইম আই ইউজ টু ইউজ দিস দেয়ারফর। মানে ইন দি এন্ডও আসে না, টু কনক্লুডও আসে না, ইন কনক্লুশন আসে না। আই ইউজ টু এন্ড আপ উইথ অল দি অ্যান্সার্স উইথ দেয়ারফর। সো পরে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে কে যেন বলেছে যে ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ভ্যারিয়েশন অফ লিঙ্কিং ওয়ার্ডস, সো দেন আই স্টার্টেড টু চেঞ্জ। সো এটার মানে কি? আপনি সবসময় একটাতে স্টিক করবেন না, সামটাইমস ইউ নিড টু চেঞ্জ। যেমন আজকে আমি চেঞ্জ করছি আমার অ্যাটায়ার, সো সামথিং লাইক দ্যাট। ওকে, সো নাম্বার সি, হোয়াট ইজ দিস? ফর দি ফাইনাল পয়েন্টস অফ এ প্যারাগ্রাফ, যখন আপনি একদম ফিনিশিংয়ে যাচ্ছেন তখন আপনি ইউজ করতে পারেন ফাইনালি, লাস্টলি, in the end, in conclusion, to conclude, to sum up. There are so many. Okay, so আমি জাস্ট এখানে দুই তিনটা অ্যাড করেছি। তারপর হচ্ছে ট্রানজিশনাল চেঞ্জ, যেটাকে আমরা বলি, একটু আগে বলছিলাম যে ক্রোনোলজিক্যাল বা সিকোয়েন্স বেসড কোনো ইভেন্ট যদি শেয়ার করি তখন সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। একটু জুম করে দেখায় তাহলে মাথায় থাকবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেখা যায়। তারপর জেনারেলি, ফার্দারমোর, ফাইনালি, ইন দ্য ফার্স্ট প্লেস, অলসো, লাস্টলি অর ফাইনালি। তার মানে এগুলো সব হচ্ছে সিকোয়েন্স বেসড। ইন দ্য ফার্স্ট প্লেস, জাস্ট ইন দ্য সেম ওয়ে, ফাইনালি, দেন বেসিকলি, সিমিলারলি, অ্যাজ ওয়েল অ্যাজ। তো আমরা এগুলো মোরলেস ইউজ করতে পারবো। টু সিগন্যাল কনক্লুশন, যখন এই যে একটু আগে বলছিলাম যে কনক্লুশনে আসলে আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি? লিঙ্কিং ওয়ার্ড। সো therefore, this, hence, in conclusion, indeed. আমি আমার অনেক স্টুডেন্টের খাতে দেখা যায় লাস্টে তারা এন্ড করে, সো দিস ইজ অল অ্যাবাউট দিস, দ্যাট, আল্লাহ হাফেজ।
you do that. So you have to avoid using those things. আপনাকে আরেকটু রিস্টেট করতে হবে, ঠিক আছে? শুধু হ্যাঁ দিস ইজ অল অ্যাবাউট টুডে, মানে এমন একটা অবস্থা যে অ্যাঙ্করিং করছি, ওকে টাটা বাই বাই, সামথিং লাইক দ্যাট. So yeah, I will instruct you how to do it. So last one, to restate a point within a paragraph in another way or in a more exciting way. অনেক সময় দেখা যায় যে আপনি অনেক 2-3টা তথ্য শেয়ার করছেন, বাট পরবর্তীতে মনে হচ্ছে যে সামথিং ভেরি স্পেসিফিক ইউ উড লাইক টু অ্যাড অর পার্টিকুলার কিছু একটা অ্যাড করতে চাচ্ছেন, তখন আমরা চাইলে একটু এমফেসাইজ করে বলতে পারি মিন টাইম, মিন ওয়াইল, নেক্সট, এই টাইপের ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, সো দ্যাট ইউ ক্যান অ্যাট্রাক্ট অর ড্র দ্য অ্যাটেনশন অফ ইউর রিডারদের অ্যাটেনশন ড্র করার জন্য হলো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে. আপনি এত সুন্দর একটা প্যারাগ্রাফ লিখছেন, লাস্টে যদি সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইট, সো দে মাইট ফিল সে দ্যাট I have wasted my time reading of this article. সো এরকমই হয়, কারণ এই যে একটু আগে আমি বললাম যে আমার ফিডব্যাকটা কীরকম ছিল. দ্য ডেইলি, প্রথম আলো, দ্য ওয়ান অফ দ্য রিনাউন্ড নিউজ পেপার যদি এই ধরনের আর্টিকেল পাবলিশ করে, তাহলে আমার মেজাজ খারাপ হবে না? সো সামথিং লাইক দ্যাট. সো দিস ইজ দ্য থিং. আমরা আস্তে আস্তে শিখবো, এটা এখন আপনাদের শেখার বয়স এবং আপনাদের স্টেজটা লার্নিং স্টেজ. আপনারা ভুল করলেও সেটাতে শেখার অনেক সুযোগ পাবেন. ওকে, রিপিটেশন অফ কিওয়ার্ডস মানে কি? ডু হ্যাভ এনি আইডিয়া? গুরুত্বপূর্ণ শব্দ. এনিথিং এলস? কিওয়ার্ডস মানে কি? দ্যাটস সো লিটারাল. ইয়া, সো এনিথিং এলস? কিওয়ার্ডস মানে কি? যেমন ট্রাফিক জ্যাম, এটাই তো ট্রাফিক জ্যাম, এই ওয়ার্ডগুলোই তো কিওয়ার্ড. এটা আপনি চাইলেও কিন্তু সিনোনিম আনতে পারবেন না, বা আনলেও এটা ইট উড নট মোর লাইক সাউন্ড ভেরি কনভিন্সিং. হ্যাঁ, অনেকে বুঝবেই না যে কী ব্যাপার. টপিক দেখলাম ট্রাফিক জ্যাম, ওখানে লিখতেছে যে ক্রাউডেড ভেহিকেলস, হতে পারে না ক্রাউডেড ভেহিকেলস, ওভার ক্রাউডেড ভেহিকেলস, এটাও লিখতে পারি আমি. সো তখন দেখা যায় আমরা কিওয়ার্ডগুলো অনেক সময় কী করে, মানুষ একটু পাণ্ডিত্য দেখানোর জন্য এই কাজগুলো করে, যে না আমি একটু সিনোনিম ইউজ করি, আমি একটু অ্যান্টোনিম টাইপের ইউজ করি, হ্যাঁ আমি রিডারদেরকে একটু একটু দৌড়াই একটু. সো এই জিনিসটা করলে দেখা যায় আলটিমেটলি readers cannot comprehend that particular passage or article. ঠিক আছে? সো আমরা চাইলেই আমরা এই কিওয়ার্ডগুলো রিপিট করতে পারি. ঠিক আছে? ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ফর এক্সাম্পল. সো আমি চাইলে এটাকে আবার বলতে পারি ট্রাফিক জ্যাম ইজ কাইন্ড অফ গ্রোয়িং আপ অর সামথিং লাইক দ্যাট. তার মানে কি আমি সিনোনিম ইউজ করছি, কিন্তু আমি ট্রাফিক জ্যাম ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করি না, বিকজ দিস ইজ দ্য কিওয়ার্ড অফ দ্যাট পার্টিকুলার টপিক. ক্লিয়ার? লাস্ট ওয়ান হচ্ছে ডি নাম্বার হচ্ছে সাবস্টিটিউশন অফ প্রোনাউন্স ফর কি নাউন্স. যেমন আমরা অনেক সময় কি নাউনের সাবস্টিটিউশন ইউজ করা উচিত. সাবস্টিটিউশন মানে কি? প্রোনাউন ইউজ করা উচিত. ঠিক আছে? ট্রাফিক জ্যাম, সব প্রত্যেকটা লাইনে শুধু ট্রাফিক জ্যাম লিখবেন কেন? প্রথমবার ট্রাফিক জ্যাম লেখার পর নেক্সট লাইনে ইট ইউজ করেন. ঠিক আছে? সো দিস ইজ হাউ ইট শুড বি. সো আপনারা যদি মনে করেন যে না আমার সব জায়গায় ট্রাফিক জ্যাম ইউজ করবো, তাহলে কি হবে, এটা অ্যাকচুয়ালি বোর ফিল করবে, যে বারবার আমি শুধু ট্রাফিক জ্যাম মানে কন্টিনিউয়াসলি আমি এই ওয়ার্ডটাই পড়ছি. ঠিক আছে? এই ক্ষেত্রে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে পারেন. ইট ক্যান বি লাইক ইউ ক্যান ইউজ পজিটিভ অর সাবজেক্টিভ অর অবজেক্টিভ. ইউ ক্যান ইউজ অলসো চেঞ্জ দ্য জেন্ডার, দেন কমন নাউন অর নিউট্রাল নাউন অর পার্সনটা চেঞ্জ করতে পারেন. The noun can be replaced in first, second or third person. So it actually depends on the context. Last one is parallelism. Parallelism মানে কি? সেম গ্রামাটিক্যাল প্যাটার্ন. আপনারা একদম মানে এক্সাক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছেন. আমি মনে করছি আপনারা একটু জিওমেট্রিক্যাল কোনো মিনিং বলবেন. প্যারালেলিজমটা হচ্ছে হলো একটার সাথে আরেকটা, হ্যাঁ আমরা যাতে ইংলিশে আমরা ম্যাথে জানি পড়েছেন সামান্তরিক কোণ, তাই না? সামান্তরিক কোণ, তারপর সামান্তরিক একটা জিনিস কি সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল, রাইট. সো আমি মনে করছি আপনাদের কাছে ম্যাথ শিখবো, বাট আনফর্চুনেটলি আমি ম্যাথ শিখাইতেছি. সো প্যারালেলিজম মানে হচ্ছে ইউ হ্যাভ টু মেনটেন দ্য সেম প্যাটার্নস মোস্ট অফ দ্য টাইম. ঠিক আছে? চেষ্টা করবে একই প্যাটার্নে ইউজ করতে. ফর এক্সাম্পল, ইউ আর ইউজিং প্রেজেন্ট, ইউ স্টার্টেড উইথ প্রেজেন্ট টেন্স, দেন ইউ ফিনিশ উইথ present tense. হ্যাঁ, but if you have to share a particular event that happened in the past, then you can also use past form.
but you need to get back to the present tense again. That means আপনার grammatical structure-টা যাতে একরকম থাকে, so that you can establish coherence. Also you can also tie the ideas, মানে link the ideas and sentences together. এটার মানে হচ্ছে আপনি যখন প্যারালেলিজম মেনটেন করবেন, ইজিলি ইট ক্যান বি ইজিলি রিড, ইটস ইজিলি কাইন্ড অফ কম্প্রিহেন্ডেড, ঠিক আছে? এই জিনিসটা খুব দ্রুত হয়। আর যখনই দেখবেন যে এক জায়গায় ফিউচার, আর এক জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এক জায়গায় পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পিপল উইল গেট কনফিউজড, ঠিক আছে? সো এই জিনিসটা মানে অ্যাজ সুন অ্যাজ মানে যতটা পসিবল এটা ঠিক রাখা। ওকে, সো লেটস, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, তারপর আপনারা গো থ্রু করতে পারেন। আমি জাস্ট একটা রিড আউট করি। ন্যারেশন, দ্যাট ইজ টেলিং আ স্টোরি। ডেসক্রিপশন, ইউ আর পেইন্টিং সামথিং অর সামওয়ান বাই ইউজ অফ ওয়ার্ডস। কী কী ওয়ার্ডস? 5 কমন সেন্সেস। ডেসক্রিপটিভে কী বলেছিলাম যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে কোনো কিছু ডেসক্রিপশন মানে হচ্ছে দ্যাট ইজ ডেসক্রিপটিভ টাইপ অফ রাইটিং। নাম্বার সি হচ্ছে কম্প্যারিজন, শোয়িং হাউ টু সাবজেক্টস আর সিমিলার। So difference, so show the similarities between this desk with that desk, something like that. Okay, মানে আমরা সবসময় যখন সিমিলারিটি কম্প্যারিজন করবো তখন সিমিলারিটি খুঁজবো। কন্ট্রাস্টে কি? when you are actually trying to find out the difference between two objects or two things or whatever it is. Two persons আমরা হতে পারি, একজন মানুষ একরকম আরেকজন মানুষ আরেক রকম, something like that. বাট যদিও সাধারণত কন্ট্রাস্টের ক্ষেত্রে কোনো পার্সনকে আমরা কন্ট্রাস্ট করি না, আমরা অবজেক্ট, আমরা যে কোনো ইস্যুর সাথে আরেকটা ইস্যুর ডিফারেন্স খুঁজে বের করি, ঠিক আছে? থ্যাংক ইউ। যেমন লিভিং ইন আ ফ্ল্যাট ভার্সেস লিভিং ইন আ হাউস, লিভিং ইন অ্যান অ্যাপার্টমেন্ট ভার্সেস লিভিং ইন আ হাউস। এখানে আপনি চাইলে কিছু সিমিলারিটিসও আনতে পারবেন, আবার কিছু ডিফারেন্সেসও আনতে পারবেন। So these are kind of called compare contrast type purpose, এবং এখানে আপনার কিছু ইনফরমেশনও দিতে হবে। So that is why it comes under the expository type of paragraph, যেটা আপনারা আগের ক্লাসে পড়েছেন। এক্সাম্পল, এক্সাম্পলটা মোরলেস আমরা সব ক্ষেত্রেই দিই, যে কোনো একটা আইডিয়া শেয়ার করলে আমরা কোনো না কোনো এক্সাম্পল শেয়ার করি। ইট মাইট বি রিয়েল লাইফ বেসড এক্সাম্পল, ইট মাইট বি স্ট্যাটিস্টিক্যাল এক্সাম্পল, সো এনিথিং, any authentic example, you have to stick to an authentic example, not imaginary example. ইমাজিনারি এক্সাম্পল মানে বুঝেন তো? হ্যাঁ, কাল্পনিক কোনো এক্সাম্পল দেবেন না, বা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, বিকজ ইউ আর নট টেলিং আ স্টোরি। হ্যাঁ, আমরা যখন স্টোরি লিখবো তখন আপনি যা খুশি ইমাজিনেশন ইউজ করেন, নো প্রবলেম। ওকে, এফ, দ্যাট ইজ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট বা যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের আন্ডারে কতগুলো কোয়ালিটি, যেমন আমি যে এতক্ষণ ধরে যেটা কোয়ালিটিস অফ গুড প্যারাগ্রাফ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ, বা যেদিন আমি টাইপস অফ প্যারাগ্রাফ পড়িয়েছি সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্লাসিফিকেশন টাইপ অফ থিং, যেখানে আমি অনেকগুলো প্রকারভেদ নিয়ে ডিসকাস করছি। দেন হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে টেকিং আউট আ পার্ট ফ্রম দি হোল টু ফুললি ডিসকাস অর এমফেসাইজ হাউ দি পার্ট ইজ ইন্টেগ্রাল টু দ্য হোল। অনেক সময় আমরা দেখা যায় বড় একটা টপিক থেকে একটা ছোট টপিক নিয়ে আসি, আবার অনেক সময় ছোটো টপিক থেকে একটা বড় একটা লার্জ ইস্যু নিয়ে আসি, ঠিক আছে? এটা আমি একটু পরে আপনাদের দেখাবো। এইচ নাম্বার হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন ইজ এ ভেরি সিম্পল থিং, কারণ আপনাদের সারা জীবনে আপনারা কী কত প্রকার এগুলো শিখে আসছেন, সংজ্ঞা কী, সো দ্যাট ডেফিনেশন। সো এইগুলো রাইটিং সাধারণত এত লার্জ হয় না, সো ইট মাইট বি 2 to 3 সেন্টেন্সেস। প্রসেস অ্যানালিসিস, যেটা আমি একটু আগে বলছিলাম, যে টু টেল সামথিং হাউ সামথিং ইজ অ্যাচিভড or come to be or telling how to do something. যেমন একটু আগে আমি যে আর্টিকেলের কথা বলছি ওটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রসেস আর্টিকেল, যে 5 ways to not to lose the time or not to waste time. সো তার মানে কি, দেয়ার আর প্রসেস আর্টিকেল হুইচ আই কুড নট ফাইন্ড, সেই জন্য ওইটা ফেইল্ড একটা আর্টিকেল ছিল। লাস্ট ওয়ান হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট মানে কি? বাংলা বলেন। কারণ এবং প্রতিকার না, প্রভাব, দ্য রেজাল্ট। রেজাল্ট বুঝেন তো? আচ্ছা, আর আপনি যেটা প্রতিকার বলছেন দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রবলেম অ্যান্ড সলিউশন, ঠিক আছে? ট্রাফিক জ্যাম ইজ এ বিগ ইস্যু, আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম, হাউ টু সলভ, হাউ টু ইরাডিকেট এমপ্লয়মেন্ট ইস্যু ফ্রম ঢাকা অর ফ্রম বাংলাদেশ। এই টাইপের জিনিসগুলো হলো প্যারাগ্রাফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ওকে, সো লেটস গেট টু সি অ্যান এক্সাম্পল অফ আ ব্যাড প্যারাগ্রাফ। কি কে মেসেজ দিচ্ছে? ভয়েস মেসেজ দিচ্ছে? ইয়ারফোন ইউজ করো। ওকে, আচ্ছা, সো
Women in the past were not granted civil rights. Women in Sparta were considered citizens. Their rights were respected. Divorce was accepted there. Most importantly, they were considered important members of the household. So is this a good paragraph or bad paragraph? Bad. Totally bad. Huh? No. Yes or no? আচ্ছা গুড অর ব্যাড এটা বলো ব্যাড সত্যি মিথ্যা বলতেছো না তো আচ্ছা কেন এটা ব্যাড প্যারাগ্রাফ বলেন অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট ওয়ান্ট টু সে এটাও ক্লিয়ার না মানে মেইন টপিকটা ক্লিয়ার না হ্যাঁ বুঝছি তো কী হয়েছে উমেন ইন দ্য পাস্ট ওয়ার নট গ্রান্টেড সিভিল রাইটস ওকে ফাইন সো হোয়াট women in Sparta were considered citizens okay fine their rights were respected okay fine divorce was accepted okay fine তাহলে আর কি মোস্ট ইম্পর্টেন্টলি দে আর কনসিডার ইম্পর্টেন্ট মেম্বার্স অফ দ্য হাউস সো ওয়াই এম আই রিডিং দিস তার মানে কি এইটুকু প্যারাগ্রাফ পড়ে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই এম আই রিডিং দিস what is the purpose of reading this particular article so there must be something important or significant which I need to find out from the paragraph so if it is not well developed so I cannot figure it out right so this is a bad paragraph because it does not lead to any main point of view কোনো main point নাই it's scattered মানে কি বিচ্ছিন্ন separated its message is unclear and the statements seem unrelated মানে স্টেটমেন্টগুলো একটার সাথে আরেকটা কোনো যেটা আপনি বলছেন কানেকশনটা নাই ইট ডাজ নট গিভ মাচ ইনফরমেশন অ্যাবাউট দি টপিক অবভিয়াসলি অনেকেই আছে যে মনে করে যে আমাকে জাস্ট ওই যে আমরা ছোটোবেলা না কেন 9-10-এ থাকতেই তো আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো থাকতো প্যাসেজের সেখানে আমরা কী করতাম 2-3 লাইন লিখেই তো আমরা ডান সো ওইটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার বাট মোস্ট পিপল অ্যাকচুয়ালি গেট কনফিউজড উইথ দিস কোয়েশ্চেন অ্যান্সারিং অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং তারা মনে করে প্যারাগ্রাফেও আমার শুধু কোয়েশ্চেন অ্যান্সার লিখে দিলেই শেষ আমাদের একটা সময় প্যারাগ্রাফ আসতো কিছু কোয়েশ্চেন থাকতো তাই না হ্যাঁ 5টা সো আমরা অনেকেই পণ্ডিতি করে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সুন্দর করে লিখে দিতাম কিন্তু আসল কাজটা করতাম না যে টু রিলেট টু কানেক্ট অল দি আইডিয়াস ঠিক আছে সো এটার জন্য আমাদের প্যারাগ্রাফ ডেভেলপমেন্টটা ঠিক মতো হয়নি বা শেখা হয়নি ওকে সো লেটস গেট টু সি গুড প্যারাগ্রাফ এটা নিশ্চয়ই পড়া যাচ্ছে না রাইট একটু পড়া যাচ্ছে না আমি কি জুম করব আচ্ছা তাহলে আমি পড়ি তাহলে আপনারা শুনেন Women of ancient civilization proved to be victims of early human rights violations. They were not given any domestic rights. তার মানে আমার প্রথম পয়েন্টটা কি হচ্ছে মানে ফার্স্ট টপিক সেন্টেন্স ইজ আমি এগুলো দিয়ে দিছি তো হোয়াটসঅ্যাপে এত ছবি তুলতে হবে কেন সত্যি আমি দেই নাই দিছি না আমি হ্যাঁ আচ্ছা আজকে অ্যাড হয়ে যাবেন কে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই অ্যাডমিন কে আমি জানি না তো আচ্ছা তাহলে অ্যাড করে দিন একটু যারা নতুন আসছেন তাদেরকে একটু অ্যাড করে দিন ওকে সো ওমেন অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন মানে হচ্ছে অ্যানশিয়েন্ট মানে কি অনেক আগে প্রাচীন সিভিলাইজেশনের প্রুফ টু বি ভিকটিমস মানে তাদেরকে সাধারণত ভিকটিমস বলা হতো ভিকটিমস মানে কি যারা লাঞ্ছিত হচ্ছে বা যারা হ্যাঁ সো অফ আর্লি হিউম্যান রাইটস ভায়োলেশনস মানে কি মানবাধিকার সে প্রথম দিকে মানবাধিকার ভায়োলেশনে বা লঙ্ঘনে সবার আগেই ভিকটিমস ছিল ওমেন অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন সো দে ওয়ার নট গিভেন এনি ডোমেস্টিক রাইটস তাদেরকে কোনো ধরনের ডোমেস্টিক রাইট দেওয়া হতো না সো বাট দেয়ার ওয়াজ ওয়ান রেস অফ উমেন who became distinct in terms of these rights তার মানে কি প্রথমে 3 লাইনে আমরা বুঝতে পেরেছি যে it is going to talk about a particular race or women race that is different from the early human rights violation okay so who are they were the Spartan women মানে আমাদের গ্রিসে দুটো মানে আলাদা আলাদা প্রদেশ ছিল অ্যাথেন্স এবং স্পার্টা আমরা অ্যাথেন্সের যারা থাকতো তাদেরকে আমরা অ্যাথেনিয়ান বলি আর স্পার্টা যারা থাকতো স্পার্টান বলতাম সো দে আর বেসিকলি স্পার্টান ওমেন কম্পেয়ারিং ইট উইথ আদার সিভিলাইজেশনস অন্যান্য সিভিলাইজেশনের সাথে যখন কম্পেয়ার করতে যাই তখন দেখি যে স্পার্টা ওয়াজ দি ফার্স্ট টু রেসপেক্ট উমেন অ্যান্ড অ্যানিহিলেট মিসোজিনি মানে এরাই প্রথম ওমেনকে রেসপেক্ট দেওয়া শুরু করে এবং তারা মিসোজিনিটাকে অ্যানিহিলেট করে হোয়াট ডু ইউ মিন বাই মিসোজিনি নারী বিদ্বেষ হ্যাঁ নো মিসোজিনি মিন্স নারী বিদ্বেষ আর মিসানথ্রোপিস্ট মিন হচ্ছে হলো পুরুষ বিদ্বেষ ইফ আই এম নট রং ওকে
আমার একটু চেক করতে হবে। বাট মিসোজিনি ইজ দ্য বেস্ট থিং দ্যাট পিপল ইউজ টু হেট দ্য গাটস অফ উমেন, ঠিক আছে। সো বাট তারাই হচ্ছে প্রথম যে না উমেনদেরকে রেসপেক্ট করতো এবং তারা চেষ্টা করেছিল যে নারী বিদ্বেষের যে মনোভাবটা আস্তে আস্তে অ্যানিহিলেট করা। অ্যানিহিলেট মানে উৎখাত করে দেয়া, পুরোটা একদম বিতাড়িত, মানে রুট থেকে একদম তুলে ফেলা, শিকার। হ্যাঁ ঠিক আছে, সরি, yeah, very good Bangla word. Okay, first and foremost, so as you can see this is the first linking word from the body part. এটা কিন্তু body part থেকে শুরু, first and foremost, এটা হচ্ছে এটুকু পর্যন্ত ইন্ট্রোডাকশন ছিল। পরে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এখান থেকে আপনাদের বডির যে ফার্স্ট পয়েন্ট আছে সেটা আসছে। সো ওমেন ইন স্পার্টা কুড ওন ল্যান্ড অ্যান্ড ওয়ার কনসিডার্ড সিটিজেন্স। তো তারা ওই সময়টাতেই তারা জমি কিনতে পারতো বা জমি নিজের নামে করতে পারতো এবং তারা সাধারণত সিটিজেন হিসেবে কনসিডার্ড হতো, নাগরিক হিসেবে কনসিডার্ড হতো। Considering all things, that's a very big deal. Why? Because that was extremely rare at that time. আর ওই সময় এটা সম্পূর্ণ রেয়ার ছিল যে ওমেনদেরকে সিটিজেন হিসেবে সেই রাইটসগুলো দেয়া এবং তারা যে একটা জমি নিতে পারে বা একটা দখল করতে পারে বা নিজের নামে লিখতে পারে, এটা টোটালি অ্যাকচুয়ালি রেয়ার ছিল। বাট এখনকার কেসের কথা কিন্তু আমি বলছি না, আমি অনেক বছর অনেক যুগ আগের কথা বলছি। ওকে, সো হোয়াট হ্যাপেন্স দ্যাট ইভেন টুডে ওয়ার ওমেন ডোন্ট ইভেন গেট দ্যাট মাচ, এবং কি এখনও কিন্তু নারীরা অনেক ক্ষেত্রেই মানে ভায়োলেশন হচ্ছে, তাদের রাইটসগুলো দেওয়া হচ্ছে না। সো দে ওয়ার ইভেন অ্যালাউড টু ভোট, তারা ভোট দেওয়ার মানে যেটাকে আমরা বলি পলিটিক্যাল রাইটস, সেই পলিটিক্যাল রাইটসটাও তাদেরকে দেওয়া হতো অ্যাজ কম্পেয়ার টু দেয়ার অ্যাথেনিয়ান নেইবার্স। মানে পাশের দেশে যে অ্যাথেন্স, তাদের ওখানে এই চর্চাটা, এই প্র্যাকটিসটা ছিল না যে নারীদেরকে ভোট দেওয়ার অধিকার বা এই টাইপের অধিকার দেওয়া হতো না। সো হু প্রেফার টু কিপ দেয়ার ওয়াইফস অ্যাট হোম ডুইং অ্যাবসলিউটলি নাথিং। অ্যাথেনিয়ান নেইবাররা মনে করতো যে তোমরা ঘরে থাকো, তোমাদের আর অন্য কোনো কাজ করার দরকার নাই। সো দে ইউজ টু থিঙ্ক লাইক দ্যাট। সো সেকেন্ড, তার মানে সেকেন্ড পয়েন্ট, women rights were respected, obviously rights গুলো respected হতো। Spartan women were given small knives so that if their husbands came home and tried to hit them or assault them, they had a weapon within reach. That weapon was for cutting their husbands' faces so that when he went out in public, everyone would know he was an abusive husband, giving them the right to publicly shame him. ঠিক আছে? Wow. Okay, so this is the thing that people could notice that okay, তার ফেসের মধ্যে এরকম স্মল কাট দেওয়া আছে, সো দ্যাট মাস্ট বি অ্যান অ্যাবিউজিভ হাজব্যান্ড। সো স্বাভাবিকভাবে পাবলিকলি শেম করা হয়। এখনকার কালচারে আপনারা দেখবেন যে দেয়ার আর, আই মিন আই এম নট ব্লেমিং অল দি ম্যান, বাট দেয়ার আর সাম ম্যান হু আর অ্যাবিউজিভ হাজব্যান্ডস, বাট তারা হয়তো পাবলিক প্লেসে খুবই জেন্টলম্যান, তাই না? কিন্তু উই ডো নট অ্যাকচুয়ালি, উই কান্ট ফিগার আউট ওয়েদার হি ইজ অ্যাবিউজিভ অর নট। সো সেই ক্ষেত্রে তারা ওই সিস্টেম করে দিয়েছে যে ঠিক আছে তুমি অত্যাচারিত হচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার সেই রাইট আছে ওকে পাবলিকলি শেম করানোর বা তাকে পাবলিকলি রিপ্রেজেন্ট করানোর যে সে কিন্তু অ্যাবিউজিভ হাজব্যান্ড। আমি সংসার করতেছি ঠিক আছে, বাট আপনারাও জেনে রাখেন যে আমি খুব ভালো করে সংসার করতেছি না। সো সামথিং লাইক দ্যাট। ওকে, সো where was I? The last third point, that is divorce was totally fine and a woman could expect to keep her own wealth and get custody of the kids because paternal lineage was not very important. তার মানে থার্ড পয়েন্ট হচ্ছে ডিভোর্সটা টোটালি কমপ্লিটলি ফাইন, এটা নিয়ে কোনো ইস্যু হতো না এবং তারা চাইলে তাদের নিজস্ব যে প্রপার্টিস আছে সেগুলো তারা রাখতে পারতো এবং তাদের বাচ্চাদের যে কাস্টাডি সেটাও তারা ইজিলি নিতে পারতো। এটার জন্য তাদের কোনো লাইক মামলা মোকদ্দমা এসব করতে হতো না, মানে দে didn't have to go through this kind of struggle of having those kids. Okay, so as প্যাটার্নাল লিনিয়েজটা বেশি ইম্পর্টেন্ট ছিল না। আমাদের দেশে, আমাদের সমাজটা কীরকম, প্যাট্রিয়ার্কাল সোসাইটি, যে দিন শেষে যেখানেই যায় বাবার একটা আইডেন্টিটি লাগে। বাট রিসেন্টলি ইফ ইউ কুড ফিগার ইট অর নট, পাসপোর্ট বলেন, এনআইডিতে বলেন, দেখবেন মায়ের নাম সবার আগে রাখে, ঠিক আছে, মানে আইডেন্টিটিতে মার নামটাকে সবার আগে রাখে। আগে একটা সময় আগে ইভেন ব্যাংকেও পর্যন্ত, রিসেন্টলি আই ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, তারা আমাকে ওই ভেরিফিকেশনের জন্য জিজ্ঞেস করতেছে, প্রথমে আপনার নাম জিজ্ঞেস করছে, আমার ডেট অফ বার্থ জিজ্ঞেস করছে, থার্ডলি আমাকে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর মাদার্স নেম। সো দিস হ্যাজ কাইন্ড অফ চেঞ্জড। ওকে, সো বিষয়টা এরকম হয়ে গেছে। ওকে, সো as it is, it didn't make her a pariah, she could totally remarry। তার মানে কি, ডিভোর্স হলো, তার আরেকবার বিয়ে করার সেই সুযোগ পায়। What happened? No big deal at all.
Lastly, last point, that is they were thought of as brave and important members of the household. Spartan men only got their names on their graves if they died in battle. মানে স্পার্টান পুরুষরা যখন যুদ্ধে মারা যেত তাদের কবরের উপর তাদের নামটা খোদাই করে লেখা হতো টু অনার দ্যাম, বাট ওমেন অনলি গট দেয়ার নেমস অন দেয়ার গ্রেভস ইফ দে ডাইড ইন চাইল্ড বার্থ। যখন তারা বাচ্চা প্রসবের ক্ষেত্রে তারা মারা যায় এটাকে তারা ওইভাবেই অনারিয়াম দেওয়া হতো। দ্য স্পার্টানস কম্পেয়ার্ড চাইল্ড বার্থ টু ব্যাটেল, তারা আসলে চাইল্ড বার্থকে একটা যুদ্ধের সাথেই কম্পেয়ার করতো। সো অ্যান্ড ইট ওয়াজ ভিউড অ্যাজ দি মোস্ট অনারেবল ওয়ে টু ডাই, তারা মনে করতো যে এটা অনেক মানে অনারেবল একটা মেথড টু ডাই। সো স্পার্টান সিভিলাইজেশন, সো দিস ইজ দ্য লাস্ট কনক্লুশন, দ্যাট ইজ Spartan civilization was the first to consider the potential of women and their importance in society. মানে তারাই একমাত্র প্রথম সভ্যতা ছিল যারা নারীদের প্রয়োজনটা বুঝতে পেরেছে, নারীদের যে গুরুত্বটা সমাজে সেটা নিয়ে প্রথম তারা কনসিডার করেছে, অ্যান্ড দে ওয়ার দ্য ফার্স্ট ফ্যামিনিস্টস। সো ফ্যামিনিস্ট মানে বুঝুন তো আবার, নাকি এটা বুঝুন না? ফ্যামিনিস্ট মানে কি? নারীবাদী। এটাকে কি নেগেটিভলি দেখা হয় না পজিটিভলি দেখা হয়? ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি।